স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। আর সবশেষের খবর জানাবো আমি মাহমুদা মৌমিতা। আর খেলাধুলার খবর নিয়ে আছি আমি সাইদ সাদি। শুরুতে জানাচ্ছি শিরোনাম। করোনা চিকিৎসায় আশা দেখাচ্ছে প্লাজমা থেরাপি, সরকারের অনুমোদন পেলে আগামী সপ্তাহে শুরু। এবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ৮ ডাক্তার সহ ৩০ জনের করোনা সংক্রমণ, কোয়ারেন্টাইনে ৫২। ক্রেতা ধরে রাখতে খুলেছে পোশাক কারখানা, লাভের চেয়ে ক্ষতির সংখ্যায় বেশি বলছেন বিশ্লেষকরা। করোনা চিকিৎসায় এবার দেশে চালু হচ্ছে প্লাজমা থেরাপি। করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির শরীর থেকে প্লাজমা নিয়ে তা দেয়া হবে করোনা আক্রান্তের শরীরে। এই পদ্ধতির সুফল পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সরকারের অনুমোদন পেলে আগামী সপ্তাহে শুরু হবে থেরাপি। প্লাজমা রক্তের তরল অংশ। মানবদেহে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তখন সে অ্যান্টিবডি মিশে থাকে প্লাজমায়। প্লাজমাকে রক্ত থেকে আলাদা করে আক্রান্তের শরীরে দিলে বাড়ে রোগ মুক্তির সম্ভাবনা। আর এই পদ্ধতিকে বলা হয় প্লাজমা থেরাপি। করোনা থেকে মুক্ত ব্যক্তির শরীরে তৈরি হয় অ্যান্টিবডি। এ প্রতিরোধ ক্ষমতার অংশ প্লাজমা থেকে নিয়ে দেওয়া হয় আক্রান্ত ব্যক্তির শরীরে। আরেকজনের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়েছে সেই ক্ষমতাটা আরেকজন যিনি আক্রান্ত তার শরীরে প্রবেশ করানো। এই প্রবেশ করানোর ফলে যিনি আক্রান্ত হয়েছেন তার যে শরীরে যে রোগ জীবাণুটা আছে সেই জীবাণুটা যাতে আরও বেশি বিস্তার লাভ করতে না পারে, সেই বিস্তার লাভ না করার জন্যই একটা মাধ্যম তৈরি করা, যে মাধ্যমের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যিনি আক্রান্ত তার মধ্যে নতুনভাবে তৈরি হবে। যেহেতু ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার সময় সাপেক্ষ, তাই আমি মনে করি এই ব্লাড প্লাজমার ব্যবহারের মাধ্যমে মারাত্মক আক্রান্ত ব্যক্তিকে আমরা নিরাময় করে তুলতে পারি। করোনা থেকে মুক্ত হওয়ার 14 দিন পর সংগ্রহ করতে হয় প্লাজমা। গুরুতর আক্রান্তদের এই প্লাজমা দিয়ে মৃত্যুহার কমানো সম্ভব বলছেন চিকিৎসকরা। যখনই দেখবো শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, বেশি দেরি না করে তাকে দিয়ে দেওয়াই ভালো। এই জন্য এক সপ্তাহ 10 দিনের মধ্যে দিতে পারলে, প্রথম সিমটম শুরু হওয়ার সপ্তাহ 10 দিনের মধ্যে দিতে পারলে ভালো ফল পাওয়া যাবে। এই থেরাপির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের FDA। শুরু হয়েছে চিকিৎসাও। বাংলাদেশে এরই মধ্যে একজনের শরীর থেকে নেওয়া হয়েছে প্লাজমা। চলছে প্লাজমা ব্যাংক স্থাপনের কাজ। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সরকারের কাছে গেছে প্রোটোকল সহ আবেদন। প্লাজমা সংগ্রহ করার জন্য যেভাবে সংগ্রহ করি, ওই সংগ্রহ করার যে কিট বলে, যেটা পাত্র, ওইটার দামই হলো 11,000 থেকে 13 বা 14,000 টাকা, 14,000 টাকা পর্যন্ত। তো যদি আমরা একজন থেকে সংগ্রহ করে দুজনকে দিই তাহলে দামটা চলে আসতেছে 7,000 টাকা। একটা জিনিস সবচেয়ে বেশি আশাব্যঞ্জকভাবে আমরা ফলাফল পাবো, যারা লাইফ সাপোর্টে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে যাদের লাইফ সাপোর্টটা দরকার হতে পারে 2-1 দিনের মধ্যে, সেসব রোগীকে যদি আমরা একদম প্রাথমিক পর্যায়ে প্লাজমা থেরাপিটা দিতে পারি, হয়তোবা তাদের ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। প্লাজমা আলাদা করার জন্য দরকার হয় এফারেসিস মেশিন। এই ব্যবস্থা আছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল সহ 6টি সরকারি হাসপাতালে। পৃথিবীতে এ পর্যন্ত যত মহামারী এসেছে, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্প্যানিশ ফ্লুতে। 100 বছরেরও বেশি সময় আগের এই মহামারীতে মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্লাজমা থেরাপি। বর্তমানের এই করোনা মহামারীতে যুক্তরাষ্ট্র, ইটালি, কানাডা সহ দক্ষিণ এশিয়ার দেশ, পাকিস্তান, এমনকি ভারতেও ব্যবহার হচ্ছে এই প্লাজমা থেরাপি। সব কিছু ঠিক থাকলে হয়তো আগামী সপ্তাহে বাংলাদেশেও চালু হতে পারে এই চিকিৎসা পদ্ধতি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিশ্চয়ই আমরা দেখছিলাম যে এটা নিশ্চয়ই আশাব্যঞ্জক, অন্যান্য বেশ কয়েকটি দেশ এটি উপকার পেয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটি যে আমরা এটা যে ব্যয় দেখলাম সেটি আসলে সাধারণের কতটুকু সাধ্যের মধ্যে থাকবে সেটি চিন্তা করে, কারণ যারা করোনা আক্রান্ত হবেন বা যারা ফল পেতে চাইবেন সেটি মাথায় রেখে আসলে একটু ব্যয়ের ব্যাপারটা কিন্তু মৌমিতা, এখন যে টেস্ট করার ব্যয় সেটার চাইতে কম আছে। এখনো টেস্ট করার জন্য যে কিটগুলি প্রয়োজন হয় এই মুহূর্তে সেগুলি 16,000 টাকার মতো ব্যয় হয়। আর একটা প্লাজমা সেল
ব্লাড যদি কালেক্ট করতে হয় সর্বোচ্চ 14,000 টাকা লাগবে, এবং এই চিকিৎসাটা যেহেতু এখনো পর্যন্ত সরকারি পর্যায়েই চলছে, নিশ্চয়ই সরকারি এই ব্যয়টা বহন করবে। অবশ্যই লাইফ সাপোর্টে যারা আছেন, আশঙ্কাজনক অবস্থায় যারা আছেন, তাদের প্রাথমিক পর্যায়ে এই চিকিৎসা কাজে দিতে পারে এবং ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে আবেদন করা হয়েছে অবশ্যই আমরা চাইবো। আমাদের যেহেতু লাইফ সাপোর্টের ফ্যাসিলিটি কম, ফলে এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটির জায়গা হতে পারে। আমরা একটু বিস্তারিত জানবো বিষয়টা নিয়ে। সঙ্গে আছেন সহকর্মী হাসান মিসবাহ। হাসান মিসবাহ, প্লাজমা থেরাপি যদি দিতে হয় সেক্ষেত্রে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে এই রোগে আক্রান্ত হয়ে ভালো হয়ে গিয়েছেন সেই রোগীদেরকে ট্রেস করা, তাদেরকে ডোনার হিসেবে পাওয়া, সেই ক্ষেত্রে প্রক্রিয়াটি কি চলছে? কারণ আমরা দেখছি যেই সংখ্যাটি বলা হচ্ছে সেগুলি কিন্তু শুধুমাত্র হাসপাতালে যারা ভর্তি ছিলেন, হাসপাতালে বাইরে যারা আছেন তারা নেটওয়ার্কের মধ্যে আছেন কিনা? এই প্রাথমিকভাবে রক্তের তরল অংশ প্লাজমা একে আলাদা করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের শরীরে দেওয়ার যে পদ্ধতি, অর্থাৎ আমি বিষয়টা একটু বিস্তারিত বলি। করোনা আক্রান্ত যারা হয়েছেন এমন মানুষেরা সুস্থ হয়ে ওঠার পরে তাদের শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। এই প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে তার শরীরে প্লাজমা আক্রান্ত ব্যক্তির শরীরে দিয়ে সেখানে অ্যান্টিবডি তৈরি কিংবা প্রতিরোধ ক্ষমতা তৈরি মূলত এই প্লাজমা থেরাপি। এর মধ্য দিয়ে 1918 সালে স্প্যানিশ ফ্লুতে ব্যাপক ভালো ফলাফল পাওয়া গেছে। সার্স, মার্স থেকে শুরু করে ইবোলা অনেকগুলো মহামারীতে খুবই ভালো ফল দিয়েছে এই প্লাজমা থেরাপি। বাংলাদেশ নয়, শুধু বিশ্বের বিভিন্ন দেশে এখন নতুন করে চিন্তা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে FDA এর অনুমোদন দিয়েছে, ইতালি, স্পেন, কানাডায় এটির ব্যবহার শুরু হয়েছে, ভারত পাকিস্তানেও শুরু হয়েছে, বাংলাদেশেও এটির জন্য চেষ্টা করা হচ্ছে, সরকারের কাছে আবেদন করা হয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে যে সংকটটি তৈরি হয়েছে সেটি হলো যারা সুস্থ হয়ে বাসায় যাচ্ছেন তাদের শরীর থেকে প্লাজমা দেওয়ার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না, তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে এবং বেশ কিছুদিন ধরেই দাতা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। না পাওয়া গতকালকে মাত্র একজন দাতা পাওয়া গেছে, তিনি একজন পেশায় চিকিৎসক। এই একটি মাত্র প্লাজমা এখন জমা আছে। সরকার, ঢাকা মেডিকেল সহ যারা এই চিকিৎসা টিমে যুক্ত আছেন তারা চেষ্টা করছেন যে একটি প্লাজমা ব্যাংক যদি করা যায় সেক্ষেত্রে অনেক সুফল পাওয়া যাবে। তবে এই মুহূর্তে সংকট যেমনটি বলছিলাম যে দাতা পাওয়া যাচ্ছে না, যদি দাতা পাওয়া যায় সেক্ষেত্রে বিষয়টি আরেকটু সরল হওয়া প্রয়োজন কিনা? কারণ প্লাজমার ব্যবহার অন্যান্য অনেক রোগের চিকিৎসাই আছে, বাংলাদেশেও আছে, কিন্তু এখানে যারা দাতা তাদেরকে রক্তই দিতে হবে, ফলে এই বিষয়গুলি দাতাদেরকে আরেকটু মানে উৎসাহিত করতে ঠিক করে। এবং আমি যেটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে দাতা ঠিক করতে হলে যারা সুস্থ হয়ে আসছেন তাদের ডেটা ব্যাংকটা আমাদের ঠিকঠাক মতো আছে কিনা? সবার ডেটাবেজই আছে, কিন্তু যারা সুস্থ হয়ে বাসায় ফিরছেন তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করাতে মূলত তাদেরকে ডোনার হিসেবে এখন পর্যন্ত আনা যাচ্ছে না। মাত্র একজন চিকিৎসক যিনি বিষয়টি জানেন তিনি ইতিমধ্যে প্লাজমা দিয়েছেন, কিন্তু চিকিৎসকরা বলছেন যে এর কোনো ক্ষতি নেই, মাত্র 4 ঘন্টায় শরীরে যে ঘাটতি তৈরি হয় এটি পূরণ হয়ে যায় এবং একজন ব্যক্তি প্লাজমা দিলে আলাদা কোনো কিছু দিতে হচ্ছে না, এটা আপনি রক্ত দিবেন সেখান থেকে প্লাজমাটা আলাদা করা হবে, এই তো বিষয় আমি যতটুকু বুঝি। জি, আপনি ঠিকই বলেছেন। তবে এই ভারতে কিছুটা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আমরা জানি যে ভারতের দিল্লিতে তাবলিগ জামাতের ব্যাপক একটি সংক্রমণ হয়েছিল, সেই সংক্রমণে 300-র বেশি তাবলিগ জামাতের সদস্য তারা আক্রান্ত হয়েছেন, তারা অনেকে সুস্থ হয়েছেন। তাদের মধ্য থেকে অনেকেরই ইতিমধ্যে প্লাজমা সংগ্রহ করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে একটি সতর্কতা খুবই জরুরি, সেটি হলো যাদের প্লাজমা নেওয়া হবে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা সেটি আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে এবং তার শরীরে কোনো রোগ আছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে একটি প্রক্রিয়া সম্পন্ন করে এটি নিতে হবে। তবে প্লাজমা সংগ্রহের যে বিষয়টি এবং প্লাজমা দেওয়ার যে বিষয়টি এটি অত্যন্ত সুচারু এবং সুনিপুণভাবে করতে না পারলে সেক্ষেত্রে আবার রোগীদের ক্ষতি হওয়ারও সম্ভাবনা আছে। ফলে ভারতসহ কিছু দেশে এ নিয়ে বেশ সতর্কতার সাথে কাজ করছে। বাংলাদেশ সরকারও এ নিয়ে একটি ইতিমধ্যে প্রোটোকল চিকিৎসকরা জমা দিয়েছেন এবং বিএমআরসিতে এই প্রোটোকলটি গেছে। এটি পরীক্ষা নিরীক্ষা শেষে এটি ক্লিনিক্যাল ট্রায়াল হবে। ট্রায়ালের পরে হয়তো আগামী সপ্তাহে সরকারের পক্ষ থেকে হয়তো এটি ছাড়পত্র যদি দেওয়া হয় তখন চিকিৎসকরা এটি প্লাজমা যারা আক্রান্ত তাদের দেওয়া শুরু করবেন। তবে যেটি আশার বিষয় সেটি হলো যে বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেক দিন মৃত্যুর ঘটনা ঘটছে। সেক্ষেত্রে এই যারা একেবারে যাদের অবস্থা খারাপ এমন রোগীদেরকে প্লাজমা দিলে ভালো ফল পাওয়া যায়। বিশ্বের পরিসংখ্যান তাই বলছে, যুক্তরাষ্ট্র এবং ইতালিতে এটির ভালো ফল মিলেছে। হাসান মিসবাহ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত বেশিরভাগ হাসপাতালে নেই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট।
সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ করা হলেও রোগী বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আর বেডে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা না থাকায় কেবল কৃত্রিম শ্বাস দিতে আইসিইউতে নিতে হচ্ছে অনেক রোগীকে। দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনা রোগী। আক্রান্তদের বেশিরভাগেরই হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে না, তবে শ্বাসকষ্ট সহ অন্যান্য জটিলতা দেখা দিলে হাসপাতালে ভর্তির পরামর্শ বিশেষজ্ঞদের। কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার দরকার হয় শ্বাসকষ্টে আক্রান্তদের অনেককেই। তবে কোভিড চিকিৎসার জন্য নির্ধারিত বেশিরভাগ হাসপাতালেই নেই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। যে দু একটি হাসপাতালে প্ল্যান্ট আছে সেগুলোতে আবার ওয়ার্ডের বেডে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই। তাই রোগীর অবস্থা গুরুতর হলে শুধু অক্সিজেন দিতে হলেও তাকে নিতে হয় আইসিইউ বা সিসিইউতে। বেশিরভাগ হাসপাতালে সিলিন্ডার ব্যবহার করে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তবে রোগী বাড়লে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ছাড়া পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পুরো হাসপাতালকে সেন্ট্রাল অক্সিজেন লাইন করতে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন প্রয়োজন ছিল। কিছু সংখ্যক লোকের একটু বেশি মাত্রায় অক্সিজেন দরকার হবে, কিছু কম মাত্রায় দরকার হবে, কারো কারো আবার ভেন্টিলেটর সাপোর্ট লাগবে, সবার কিন্তু লাগবে না। সেই অবস্থায় কিন্তু আমরা এখনো যাইনি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে কোভিড চিকিৎসার জন্য নির্ধারিত বেশিরভাগ হাসপাতালের অবকাঠামোই পুরনো, তাই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা করা সম্ভব হয়নি। কোভিড হাসপাতাল শুধু না, আমাদের দেশের অধিকাংশ হাসপাতালই কিন্তু যখন তৈরি করা হয় স্থাপনা প্রথম থেকে, তখন কিন্তু সেন্ট্রাল লাইন অনেক হাসপাতালে নাই এবং বেশিরভাগ হাসপাতালে নাই আসলে বাস্তবে। এটা আসলে হঠাৎ করে রাতারাতি করে স্বাস্থ্য কর্তৃপক্ষের পক্ষে কিন্তু সেন্ট্রাল লাইন স্থাপন করা সম্ভব নয়। চিকিৎসকেরা বলছেন অক্সিজেন সরবরাহের ভালো ব্যবস্থা থাকলে চাপ কমবে আইসিইউর উপর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের 8 চিকিৎসক সহ 29 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তদের মধ্যে 8 জন চিকিৎসক, 2 জন ওয়ার্ড মাস্টার, 2 জন ওয়ার্ড বয় ও 15 জন সিস্টার। তাদের মধ্য থেকে 10 জনের করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর চিকিৎসক সহ অন্যদের পরীক্ষা করানো হয়। সেখান থেকেই পর্যায়ক্রমে মঙ্গলবার পর্যন্ত 29 জনের করোনা পজিটিভ হয়েছে। এরই মধ্যে আরও নমুনা পাঠানো হয়েছে, সেগুলোর প্রতিবেদন আসার অপেক্ষায়। এছাড়াও হাসপাতালের 29 নার্স এবং 16 থেকে 19 জন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ মাহবুবুর রহমান সহ 3 চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় 9 চিকিৎসক সহ 24 জন নার্স এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী দুলাল হোসেন। দুলাল, চিকিৎসকরা করোনা আক্রান্ত হয় কি প্রভাব পড়েছে জেলার স্বাস্থ্যসেবা এবং কেন তারা কিভাবে আক্রান্ত হচ্ছেন? তারা কি প্রোটেকশন নিয়ে কাজ করছেন না? আপনি জানেন যে আজকে আমাদের সন্ধ্যার পর যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে যে রিপোর্টটি এসেছে তাতে সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ মাহবুবুর রহমান সহ 3 চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগের শামসুল আলম এবং জেনারেল হাসপাতালের ডাক্তার খিজির আহমেদ আক্রান্ত হয়েছেন। এর আগে জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও মানে আবাসিক মেডিকেল অফিসার সহ প্রায় 6 জন ডাক্তার করোনায় আক্রান্ত হয় এবং এর একই সাথে 2 জন নার্স এবং আরও 15 জন অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছে। এই 24 জন মোট চিকিৎসক এবং নার্স সহ অন্যান্য যে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন তাতে দেখা যাচ্ছে যে জামালপুরের যে করোনায় আক্রান্ত হয়েছেন তার অর্ধেকই হলেন চিকিৎসক, নার্স সহ অন্যান্য হাসপাতালের কর্মচারীগণ। এতে অনেকটাই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। কেন চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন, এর কারণ কি পড়ছে? যদি এটা চিকিৎসকেরা, আমি আজকে ডেপুটি সিভিল সার্জন এবং সদর উপজেলার ইউএইচওর সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে কোভিড যে হাসপাতালগুলি রয়েছে, আইসোলেশনগুলি হয়েছে, সেখানে কিন্তু ডাক্তাররা তাদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী ব্যবহার করে চিকিৎসা দিতে পারছেন। কিন্তু জামালপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা সদর হাসপাতালগুলোতে যেসব ডাক্তাররা রয়েছেন চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসা সেবা দিচ্ছেন, তাদের কিন্তু ওরকম ব্যক্তিগত প্রোটেকশন ছাড়াই তারা চিকিৎসা দিয়ে আসছেন। এজন্য তারা হয়তো আক্রান্ত হতে পারে বলে ডেপুটি সিভিল সার্জন এবং সদর উপজেলার যে স্বাস্থ্য কর্মকর্তা আছে তারা আমাকে জানিয়েছে।
এই জন্য তারা সরকারের কাছে এবং স্বাস্থ্য বিভাগের কাছে পর্যাপ্ত চিকিৎসা সুরক্ষা সামগ্রী এই পরিস্থিতিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ এই পরিমাণ চিকিৎসক যদি আক্রান্ত হন তাহলে চিকিৎসা সেবা তো অনেকটাই ব্যাঘাত হচ্ছে সেখানে। এখন এই পর্যায়ে তারা কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে? আমি আজকে দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক এর সাথে কথা বলেছি, উত্তম কুমার সরকারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যে চিঠি দিয়েছেন এবং চাহিদাপত্র দিয়েছেন তা অতি সত্বর এসে যাবে এবং এসব চিকিৎসা সামগ্রী এবং সুরক্ষা সামগ্রী আসলে হয়তো তারা কোভিড আক্রান্ত হতে অনেকটা রেহাই পাবে। আমি আরও তার কাছে প্রশ্ন করেছিলাম যে এই যে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ার ফলে কিন্তু জামালপুর চিকিৎসা সেবা অনেকটাই ভেঙে পড়েছে। যদি এভাবে চিকিৎসক আক্রান্ত হয় এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয় তাহলে জামালপুরের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত বিঘ্নিত হবে এবং জামালপুর জেলার যে 26 লক্ষ মানুষ তারা কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে। এই ছিল জামালপুর থেকে আমার করোনা আক্রান্ত চিকিৎসক এবং নার্সদের নিয়ে সর্বশেষ। দুলাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 24 ঘন্টায় এই যাবৎকালে সর্বোচ্চ 549 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন 6000 ছাড়ালো। নতুন করে মারা গেছেন 3 জন। এ নিয়ে দেশে করোনা মোট মৃত্যু হলো 155 জনের। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিত ব্রিফিংয়ে দেশের করোনা পরিস্থিতি তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। 24 ঘন্টায় মোট 4332 নমুনা পরীক্ষায় 549 করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6462 জনে। 549 জনের মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে কোভিড-19 ভাইরাস এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6462 জন। কোভিড-19 বিষয়ক স্বাস্থ্যবিধি এগুলো সবাই যথাযথভাবে পালন করবেন, তা না হলে আমাদের যেভাবে প্রত্যেক দিনই আমরা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বলছি এটা আমরা কমাতে পারবো না, এটা প্রতিনিয়তই বেড়ে যাবে। দেশ জুড়ে 9738 জন আইসোলেশনে আছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় 501 জন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। হাসপাতালে যেগুলিতে আইসোলেশন শয্যা আছে সেখানে আইসিইউ বেডও আছে। আইসিইউ শয্যা সংখ্যা 341টি এবং ডায়ালাইসিস ইউনিট 102টি। আমাদের বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর এই 3 বন্দর দিয়ে আমরা 24 ঘন্টায় 501 জনকে স্ক্রিনিং করেছি। এর মধ্যে বিমানবন্দরে 314 জন, স্থলবন্দরে 61 জন এবং সমুদ্র বন্দরে 126 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায় নতুন 8 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 139 জন। মৃত 3 জনই ঢাকার বাসিন্দা বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। 3 জনের বয়স প্রত্যেকেরই 60 ঊর্ধ্ব এবং এই 3 জনই ঢাকার ভিতরের। তাহলে আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 155 জন। এ পর্যন্ত প্রায় 30 লাখ মানুষ যোগাযোগ করেছে আইইডিসিআর এর হটলাইনে, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে নতুন নতুন এলাকায় করোনার সংক্রমণ ছড়ালেও টনক নড়ছে না এক শ্রেণীর মানুষের। জরিমানা করে বা শাস্তি দিয়েও ঘরে রাখা যাচ্ছে না তাদের। করোনা সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত রাজধানীর 13টি এলাকায়ও চলছে অবাধে ঘোরাফেরা, যদিও মাঠে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ যেন উৎসবের আমেজ, সবার গন্তব্যই যেন বাজার। অথচ করোনা সতর্কতায় মিরপুরকে রেড জোন ঘোষণা করা হয়েছে অনেক আগেই। তারপরও স্বাস্থ্যবিধির নিয়মকানুন ভেঙে রাজধানীর কাঁচা বাজার ও নিত্যপণ্যের দোকানে আমজনতার অবাধ বিচরণ। মানুষ তো বাজারে এলে একটু একটু লাগবেই গায়ে। এখন দোকানেরা দোকান দিছি তো আপনার দূরত্ব রাখিয়ে, কিন্তু আমরা তো মানতেছি না। রাজধানীর আরেক রেড জোন কাকরাইল, এখানেও নিয়ম মানছে না কেউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। বিনা কারণে সড়কে নামায় জরিমানা করা হয় অন্তত 50 অটোরিকশা ও মোটরসাইকেল চালককে। এখান থেকে খালি গাড়ি টান দিয়ে তুলেছিলাম, পরে আর্মিরা গাড়ির ওই পাশে রাখছে, রেখে পরে কাগজগুলো দেখেন, পরে কাগজগুলো দেখেছি আর ভিতরে মামলা। খাওয়া দাওয়া নাই, কিছু নাই, বোঝে না, বাইরে মামলা দিয়ে থাকে। আমার লাইসেন্স আছে,
কাগজ আছে, ঠিক আছে, মামলা দিয়েছে। রাজারবাগ, যাত্রাবাড়ি, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী, মিটফোর্ড, তেজগাঁও, ওয়ারী, শাহবাগ ও উত্তরা এই ১৩টি এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তাই এই জায়গাগুলোয় করোনা সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় রেড জোন হিসেবে চিহ্নিত। রাজারবাগ, যাত্রাবাড়ি, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী এবং মিটফোর্ডে একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি আছে। মিরপুর ১৪ এবং তেজগাঁও একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি আছে। ওয়ারী, শাহবাগ, কাকরাইল এবং উত্তরায় এই ২ জায়গায়ও একই সংখ্যক আক্রান্ত ব্যক্তি আছে। এগুলিতেই এখন সর্বাধিক পরিমাণে আমাদের আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত হয়েছে। রেড জোন এলাকায় করোনার সংক্রমণ রোধে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। রেড জোন হওয়া সত্ত্বেও গাড়ি রাস্তায় চলে আসছে, সেগুলোকে আমরা ওইরকমভাবে তো আইডেন্টিফাই করা যায় না যে অমুক এলাকা থেকে আসছে, যেমন মিরপুর থেকে আসছে, সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। যাচ্ছে কোথায় যাচ্ছে, কি কারণে যাচ্ছে, আমরা এই জিনিসগুলোকেই আমরা গুরুত্ব দিয়ে তারপরে তাদেরকে বিবেচনায় আনি। জীবাণুনাশক ওষুধ দেই এবং তাদের খাবার দাবারের ওই এলাকাটা, যে এলাকাটা লকডাউন হয়, আমরা বিশেষ নজরে রাখি ওই এলাকাটাকে, এবং তাদের বাড়িতে বাড়িতে তরি-তরকারি, ফল ফ্রুট রোজার দিন আমি কিনে ওই লকডাউনের বাড়িতে পৌঁছাই দিচ্ছি। সরকারি ছুটি শেষ হবার আগেই পোশাক কারখানা খোলা ও রাজধানীর মুদি দোকান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলছেন সচেতন মহল। জান্নাতুল ফেরদাউস তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই তৈরি পোশাক শিল্পের কারখানা চলছে। শ্রমিকদের যারা গ্রামে চলে গেছেন তাদের আর আনা হচ্ছে না। চালু কারখানারও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে সরকারি নির্দেশনা মতো। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ তথ্য জানিয়েছে পোশাক কারখানা মালিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। ৯৭ কারখানাতেই মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। করোনার ঝুঁকি নিয়ে নানান জটিলতার পরও সীমিত পরিসরে চালু হয়েছে বেশ কিছু পোশাক কারখানা। কাজে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ও এর আশেপাশে কর্মস্থলে ছুটে আসছেন শ্রমিকরা। পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে আসেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর নেতারা। আলোচনা হয় কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এছাড়াও ঈদে শ্রমিকদের ছুটি ও বেতন বোনাস নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ২.৫ ঘন্টার বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সকল নিয়মনীতি মেনেই স্বল্প পরিসরে খোলা হয়েছে কারখানা। কাজে যোগ দিয়েছেন কারখানার আশেপাশে অবস্থানকারী শ্রমিকরা। রাজধানীর বাইরে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য ডাকা হয়নি। আমরা দূর দূরান্ত থেকে কোনো শ্রমিক আনতে চাচ্ছি না, কিন্তু তারপরে বাস্তবতা হলো অনেকে চলে আসছেন, সেগুলোকে আমরা ডিসকারেজ করার চেষ্টা করছি। যদি কোনো সুপারভাইজার বা কেউ যদি এই ধরনের করে, তাদেরকেও আমরা অনুরোধ করব এই কাজটি থেকে বিরত থাকেন। স্বল্প পরিসরে খোলা কারখানার তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দিয়েছে ব্যবসায়ী নেতারা। এ সময় তারা শ্রমিকদের সুরক্ষায় নেওয়া ব্যবস্থা এবং তাদের বেতন ভাতা পরিশোধের সব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে। 97% বেতন দিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন 97 ইভেন মোর। এবং এপ্রিল মাসের বেতনটাও সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছেন এবং তাদের সঙ্গে যে বুঝ পরামর্শ হয়েছে সেই অনুযায়ী তারা সেটাও পরিশোধ করবেন। ঈদে শ্রমিকরা যাতে গ্রামের বাড়িতে না যায় সে বিষয়ে ব্যবস্থা নিতে সম্মত হন ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতিতে কারখানা খোলা রাখার নানান বিষয়ে শিগগিরই আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন ব্যবসায়ী নেতারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীন, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়ার মতো বাংলাদেশের প্রতিযোগী দেশে খুলেছে পোশাক কারখানা। তাই এখনই উৎপাদনে না গেলে চলমান ক্রয় আদেশ বাতিলের পাশাপাশি আগামীতে আছে ক্রেতা হারানোর শঙ্কা। সে কারণে স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়ার কথা জানাচ্ছেন ব্যবসায়ী নেতারা। তবে এতে লাভের বিপরীতে ক্ষতির শঙ্কা বেশি বলছেন অর্থনীতিবিদরা। আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। চীনের পরিচিতি বিশ্বের কারখানা হলেও পোশাকের বাজারে তাদের পরে আছে বাংলাদেশ, ভিয়েতনামের নাম। গত কমাসে করোনার কারণে সারা বিশ্বেই ব্যাহত হয়েছে উৎপাদন। ইউরোপ আমেরিকার দেশগুলো আক্রান্ত হওয়ায় বাতিল হয়েছে ক্রয়াদেশ। করোনার প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ক্রেতা দেশগুলো। তাদের চাহিদা সামাল দিতে এরই মধ্যে কারখানা চালু করেছে
চীন, ভিয়েতনামের মতো বাংলাদেশের প্রধান প্রতিযোগীরা। তাই এখনই উৎপাদনে না গেলে পোশাকের বাজার চলে যেতে পারে তাদের হাতে, দেখা দিতে পারে স্থায়ী সংকট। আশঙ্কা দেখা দিয়েছে আমাদের দীর্ঘদিনের তিলে তিলে গড়ে তোলা মার্কেট হাতছাড়া হয়ে যাওয়ার। আমাদের এই বায়াররা একবার যদি তাদের অর্ডারগুলি বিদেশে কোথাও অন্য দেশে প্লেস করে ফেলে, তাহলে সেখান থেকে আবার ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন কাজ হবে। গত 1 মাস কিছু কারখানা স্বাস্থ্যবিধি মেনে চালু থাকলেও কোনো সংক্রমণ হয়নি দাবি করছেন বিজিএমইএ নেতারা। তাই এখন সীমিত পরিসরে কারখানা চালু করা গেলে গ্রীষ্মের ক্রয়াদেশ পূরণ করে শরৎ ও শীতের কার্যাদেশ পাওয়া যাবে বলেও মনে করছেন তারা। আমরা যদি সামারের শিপমেন্টগুলো এখন ঠিকমতো দিতে পারি এবং নতুন কোয়ারিও কিন্তু আসা শুরু করেছে, যদি এখন আমরা না খুলি বা না দেই এগুলো, তাহলে আমাদের জন্য এই ব্যবসাটা একেবারেই আমাদের দেশ থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। সেইখানে আমরা স্বাস্থ্যবিধি মেনে যতটা ভালোভাবে পরিচালনা করা যায় আমরা সেটাই চাচ্ছি। তবে এখনই কারখানা চালুর বিপক্ষে এ খাতের বিশ্লেষকেরা। তারা বলছেন প্রতিযোগী দেশে যেভাবে করোনা মোকাবেলা করা হয়েছে বাংলাদেশে তা হয়নি। তাই কারখানা খুললে শ্রমিক আক্রান্তের ঝুঁকি বেশি। গাইডলাইনগুলো রাইসে যেটা আছে তাদের দিক থেকে আসা এবং সেটা আইএলওর সঙ্গে মিলে যে উদ্যোগটি চলছে কারখানার সেফটি সিকিউরিটি পয়েন্ট থেকে, সেটা দরকার পরিপালনের ক্ষেত্রে। কেননা এখানে যেটি গাইডলাইন আছে সেখানে অনেক ধরনের অসম্পূর্ণতা আছে, যেটা এখন দেয়া হয়েছে, যেটা বিজেএমই বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কোনো প্রতিষ্ঠান যদি কারখানা চালু করে তবে তাদের অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেই কর্মীদের কাজে ফেরানোর ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব দিতে বলেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, কর্মস্থলে কর্মীদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা না দিলে দ্বিতীয় দফা সংক্রমণের ঝুঁকি বাড়বে। আইএলও সতর্ক করেছে, লকডাউন চলাকালে এবং লকডাউন শেষেও কর্মীদের স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সরকার ও প্রতিষ্ঠান কর্মরত ব্যক্তিদের নিয়ে অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে কর্মীদের সুরক্ষার পদক্ষেপ নিতে হবে। কেবল এসব ব্যবস্থা নিলেই করোনা পরবর্তী সময় ঝুঁকি ছাড়া পার করতে পারবে প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, যে ঝুঁকির কথা বলা হচ্ছে যে বিদেশি ক্রেতার হারানের একটা ঝুঁকি আছে, সেই ঝুঁকিটি কতটুকু যৌক্তিক? কারণ আমরা দেখেছি যে এর আগে পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকেই জানানো হচ্ছিল যে অনেক ক্রয়াদেশ বাতিল হয়ে যাওয়ার জন্য তারা ব্যবসার ক্ষতির মুখে পড়ছেন। সারা বিশ্বেই পোশাকের যে বাজার রয়েছে সেইখানে চীনের একক আধিপত্য রয়েছে, কিন্তু চীনের পর অর্থাৎ চীন যখন একটি বড় অংশ নিয়ে নেয়, অর্থাৎ তার পরপর যে বাজারটা থাকে সেইখানে কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে ছিল এবং গত বছর এসে ভিয়েতনাম সেই স্থানটি দখল করে। অর্থাৎ বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যে এক ধরনের চরম প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এই চীনের পরের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি দখল করা নিয়ে। অর্থাৎ চীন সারা বিশ্বে যে পোশাক রপ্তানি করে থাকে বা যে পোশাক সরবরাহ করে থাকে সেই সমস্ত পোশাকের যে মান সেটা অনেকটা বলা হয় যে উন্নত মানের, এবং তারপরের যে মানের পোশাকগুলো রয়েছে সেই মানের পোশাকগুলো সাধারণত এই বাংলাদেশ, কম্বোডিয়া, ভিয়েতনামের মতো দেশগুলোতে উৎপাদন হয় এবং এর একটা বড় বাজার রয়েছে ইউরোপ, আমেরিকার দেশসহ এর অন্যান্য যে ক্রেতা দেশগুলো রয়েছে সেখানে। এবং সেই ক্ষেত্রেই আসলে এখানকার যারা পোশাক কারখানার মালিকরা বলেছেন যে তাদের যে গত 1 মাসে তাদের যে ক্রয়াদেশগুলো বাতিল হয়েছে সেগুলোর সব আসলে বাতিল হয়নি, কিছু স্থগিত ছিল। এবং তারা যেটি বলতে চাচ্ছে যে ভিয়েতনামের যখন পোশাক কারখানা চালু হয়েছে, অর্থাৎ ভিয়েতনাম যখন উৎপাদনে চলে যাচ্ছে সেই সময় যদি বাংলাদেশ উৎপাদনে যেতে না পারে সেক্ষেত্রে ক্রেতা দেশগুলো বাংলাদেশ থেকে চলে যাবে। এবং এই পোশাক কেনা বেচার ক্ষেত্রে তারা যে যুক্তিটি দাঁড় করাচ্ছেন যে একবার যদি কোনো ক্রেতা এই দেশ থেকে খালি হাতে ফিরে যায় তখন তাদেরকে আবার পরবর্তীতে বাংলাদেশে ফিরিয়ে আনা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে, এবং সেই বিষয়টি তারা বারবার করে আমাদেরকে বলার চেষ্টা করেছেন। শরীফ, এই ক্ষেত্রে একটু দেখেন, আইএলও বলছে যে যথাযথভাবে যাতে তাদের সুরক্ষা করা হয় শ্রমিকদের। অন্যদিকে আমরা জানি যে ক্রেতা সংস্থাগুলি এবং যারা ব্যবহারকারী তারাও অনেক বেশি এক্ষেত্রে সচেতন এবং
তাদের দিক থেকেও কিন্তু এইটি নিয়ে প্রশ্ন আসতে পারে, যদি এই ঝুঁকির কথা যেটি বলা হচ্ছে শ্রমিকদের, সেটি সত্যি বাস্তবে রূপান্তর হয়, ফলে সেখানেও কিন্তু ঝুঁকি থাকছে। ক্রেতারা এই কারণ দেখিয়ে, আমাদের এখানে দেখেন এর আগে আমরা দেখেছি যে কারখানাগুলোর মান ঠিক ছিল না, সেই জন্য আমরা অনেক ক্রেতাকে হারিয়েছি একটা সময়। ঠিক, আপনি ঠিকই বলেছেন, অর্থাৎ কারখানার মান ঠিক ছিল না, সেই মানটা ঠিক করে যখন বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে, ঠিক সেই সময়ে এই করোনার আঘাতটি এসেছে। এই খাতে যারা ব্যবসা করেন তারা যেটি বলতে চাচ্ছেন যে এই অবস্থায় তারা যদি দীর্ঘদিন এই লকডাউন টিকিয়ে রাখেন, অর্থাৎ তাদের উৎপাদন বন্ধ রাখেন, এবং তার ফলে যদি এই যারা ক্রেতা রয়েছেন তারা বাংলাদেশ থেকে অন্য আমাদের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে তাদের কাছে চলে যায়, সেক্ষেত্রে তারা তাদের ক্রেতা আনতে পারবে। কিন্তু আরেকটি একটু জানতে চাই, এই ক্ষেত্রে বিজিএমই এর অবস্থা কি? আমরা দেখছি যে তারা অফিসিয়ালি সামনে আসছেন না, বা তারা উৎসাহিতও করছেন না খোলার ক্ষেত্রে। বিজিএমইএ সামনে আসছেন না বিষয়টা আসলে তেমন না। বিজিএমইএ যেটি করছে, তারা আজকেও একটি সভা করেছে, অর্থাৎ পোশাক খাতের শুধুমাত্র বিজিএমইএ না, বিজিএমইএর বাইরে বিকেএমইএ, বিটিএমএ এরকম বিভিন্ন সংস্থা রয়েছে এবং সংগঠন রয়েছে, এবং তারা সবাই মিলে সম্মিলিতভাবে, এবং এই যে পোশাক ও বস্ত্র খাত রয়েছে, এই খাতের যারা সাবেক ও বর্তমান নেতা রয়েছেন তারা সবাই মিলে প্রতিদিনই সভা করছেন। আজকেও তারা শ্রম প্রতিমন্ত্রীর সাথে সভা করেছেন, এবং তারা যেটি বলেছেন, পোশাক কারখানাগুলোতে তারা যথাযথ নিরাপত্তা এবং শ্রমিকদের যে সুরক্ষা সেটি নিশ্চিত। যদি ঝুঁকির মধ্যে পড়ে, কারো অসুস্থ হয়, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের প্যাকেজ তাদের দিক থেকে চিন্তা করা হচ্ছে? প্যাকেজটি যে উপহার দেওয়া বা তাদেরকে তাদের ঝুঁকি ভাতা যেটি প্রদান করা, সেই বিষয়টি নিয়ে এখনও ওইভাবে কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি। কিন্তু আরেকটি বিষয় যেটি বারবার এই খাতের যারা অর্থনীতিবিদ বা বিশ্লেষক রয়েছেন তারা যেটি বলতে চাচ্ছেন, যে এখন পর্যন্ত বাংলাদেশে যে জায়গাগুলোতে করোনা সবচেয়ে বেশি সংক্রমণ চিহ্নিত হয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, সেই জায়গাগুলোতে আসলে পোশাক কারখানার একটা বড় অংশ রয়েছে। সুতরাং একজন পোশাক কারখানা এবং বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছেন তাদের পরিচয়টা প্রকাশ করা হচ্ছে না, অর্থাৎ এরই মধ্যে পোশাক খাতে যারা কাজ করে তারা যদি আক্রান্ত হয়ে থাকে এবং তারা যদি এই যে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রপ্তানিমুখী শিল্প শ্রমিকদের বেতন দিতে ঋণ আবেদনের সময় 2 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে সরকারের 5,000 কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে ঋণ আবেদনের শেষ সময় 20 এপ্রিল নির্ধারণ করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে ব্যাংকগুলোকে ঋণের চাহিদা 3 মের মধ্যে পাঠাতে হবে বাংলাদেশ ব্যাংকে। পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমই এবং বিকেএমই সহ নানা শিল্প এবং বাণিজ্য সংগঠনের আবেদনে এই সময় বাড়ানো হলো। নির্দেশনায় বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান উৎপাদনের ন্যূনতম 80% পণ্য রপ্তানি করছে শুধু তারাই এই তহবিল থেকে ঋণ নিতে পারবে। তবে ঋণের অর্থ দিয়ে শুধু শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা যাবে। সুদবিহীন এই ঋণে সর্বোচ্চ 2% হারে সার্ভিস চার্জ নিতে পারবে ব্যাংকগুলো। কৃষকের ধান কেটে সমালোচনার মুখে পড়েছেন টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য ছোট মনির। ধান কাটার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। করোনার কারণে শ্রমিক সংকটে ধান তুলতে পারছেন না অনেক কৃষক। এ অবস্থার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ধান কেটে দেওয়ার খবর আসছে। এর মধ্যে এমপি মনিরের ধান কেটে দেওয়া নিয়ে উঠল বিতর্ক। তার কাটা ধান পাকেনি বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য, সেই কৃষক একা ধান কাটছিলেন বলেই সহায়তা করেছেন তিনি। যুবলীগ নেতা সাইফুল ইসলাম তালুকদার, সুরজ মামা, আমাদের টগর ভাই যুবলীগ নেতা। ধান দেওয়ার শেষে আমরা ওই ধান খেতে পাশ দিয়ে হাঁটতে আসতেছিলাম। ওনার ক্ষেত্রে আমি একটু কয়েকটা ধান কেটে আমি পোলা বন্ধুদের শুরু করে দিই, আজকে থেকে শুরু করে দিলাম, তোরা কালকে থেকে কৃষকদের ধান কেটে দিবি। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, ধান কাটার প্রসঙ্গে আমরা মনিরের বক্তব্য শুনলাম, জানতে চাই তিনি যে বক্তব্য দিয়েছেন সেই কৃষক কিছু বলেছেন কিনা, সার্বিক ভাবে আসলে তার এই ধান কাটার কারণটাকে তিনি বলছেন। কৃষকের সাথে যেটা হয়েছে, কৃষক কিন্তু বলেছেন যে তিনি একা ধান কাটছেন। সেই সময় সংসদ সদস্য সহ বেশ কিছু স্থানীয় নেতারা যখন সেই পাশ দিয়ে যায় তখন সংসদ সদস্য ধান কাটার আগ্রহ প্রকাশ করে এবং সেই আগ্রহ থেকে কিন্তু খুব বেশি যে ধান
তা না, অল্প একটু ধান কেটেছে। এবং সংসদ সদস্য যেটা আমাকে বলেছে যে তিনি ত্রাণ বিতরণ করে যাওয়ার সময় যখন দেখেন যে কৃষক একা ধান কাটছিল, তো তাকে সহযোগিতা করার জন্যই শুধু একটু ধান কেটেছে। এবং তার এটা ছিল অনেকটা সবাইকে উদ্বুদ্ধ করার জন্য, কারণ সে তার নেতা কর্মীদেরকে বলেছিল যে আজকে আমি ধান কাটলাম, কালকে থেকে তোমরা কৃষকদের ধান কাটার ক্ষেত্রে সহযোগিতা করবে, এমনটি কিন্তু বলেছেন সংসদ সদস্য। এবং কৃষকও কিন্তু সেই ধান কাটার উপযোগী হয়নি, এই বিষয়টি সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন? এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা যিনি আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, তার সাথে আমার কথা হচ্ছে। তিনি যেটা বলেছেন যে এই ধানের প্রায় 80% কাটা হয়েছে এবং ধানটি যে যাচ্ছে সেটা এখন কাটার সময় হয়েছে, অর্থাৎ কৃষি কর্মকর্তা ভাষা অনুযায়ী ধান কাটার উপযুক্ত হয়েছিল। এবং তিনি যেটা বলেছেন যে গুজবে কান না দিতে, ঠিক এমনটি বলেছেন শহীদুল ইসলাম, যিনি গোপালপুর উপজেলা কৃষি কর্মকর্তা। কিন্তু যখন এই ভিডিওটা গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে আসছিল, তখন কিন্তু আমরা অনেক আলোচনা সমালোচনা দেখেছিলাম এবং এই ধানটি কাঁচা ছিল এমনটি কিন্তু অনেক জায়গাতে কথা হচ্ছিল। কিন্তু সংসদ সদস্য, উপজেলা কৃষি কর্মকর্তা এবং ওই কৃষক, তারা তিনজনই কিন্তু বলছে যে এই ধানটি অনেকটাই পেকেছে এবং যে কারণে কৃষককে সহযোগিতা করার জন্য এবং অন্যান্য যারা নেতাকর্মী আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য শুধুমাত্র সংসদ সদস্য ধান কেটেছে, এমনটি তারা বলছে। মামুনুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। করোনা ঝুঁকিতে হুমকির মুখে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ, লিগ শেষ করতে সময় বাড়ানোর পক্ষে টাইগার টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক। তবে কোনো রকম ঝুঁকি নিয়ে খেলা ফেরানোর বিপক্ষে অবস্থান তার। বলেছেন তাড়াহুড়ো করতে গেলে হিতে বিপরীত হতে পারে। ক্লোজ ডোরে ম্যাচ আয়োজন করতে হলে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ দিচ্ছেন মুমিনুল। সাদা পোশাকি ক্রিকেটে রং লাগিয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। 2019-এর আগস্টে অ্যাশেজ দিয়ে শুরু। এখন পর্যন্ত লিগে 29 টেস্টের 27টিতে ফল এসেছে, তাতে জমে গেছে পয়েন্ট টেবিল। ভারতকে ধরাছোঁয়ার মধ্যে রেখেছে অস্ট্রেলিয়া, লড়াইয়ে আছে নিউজিল্যান্ডও। করোনার কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে। এরই মধ্যে বেশ কটি সিরিজ স্থগিত হয়েছে। এই সংখ্যা বাড়বে তাতে সন্দেহ নেই। সব মিলিয়ে 2021-এর জুনে ফাইনালের কোনো সম্ভাবনাই দেখছে না খোদ আইসিসিও। ক্ষমতাধর ভারতীয় ক্রিকেট বোর্ড লিগ বন্ধের ডাক দিয়ে রেখেছে। লিগ থেমে গেলে ক্ষতি হবে বাংলাদেশের, কারণ এই চ্যাম্পিয়নশিপের সুবাদেই তো বেশি টেস্ট খেলার সুযোগ মিলছে টাইগারদের। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে লিগ শেষ করতে সময় বাড়াতে হবে, সেটা বুঝতে বাকি নেই। টাইগার ক্যাপ্টেন মুমিনুলও তেমনটাই চাইছেন। তিনি যে কেবল এই ফরম্যাটের স্পেশালিস্ট। ডিসিশন যদি হয়, তখন যদি বাতিল হয় তাহলে এটা ক্যালকুলেটেড লস হয়ে যাবে, বিশেষ করে আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য, যারা অত বেশি টেস্ট খেলে না, বছরে 4-5টা টেস্ট খেলে, তাদের জন্য খুব বেশি লস হয়ে যাবে। আর যদি চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যায়, পিছিয়ে গেলে কোনো সমস্যা নাই, কারণ টেস্ট চ্যাম্পিয়ন যদি কন্টিনিউ হয় অবশ্যই এটা খেলা হইতেই হবে। হয়তো একটু পিছাবে, কিন্তু পিছালে সমস্যা নেই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মাঠে খেলা ফিরবে। বাড়তি সতর্কতায় তাড়াহুড়োর পক্ষে নন অনেকেই, অনেকে আবার ক্লোজ ডোরে খেলা চালু করার পক্ষে মত দিয়েছেন। এক্ষেত্রে মুমিনুল কি ভাবছেন? তাড়াহুড়ো করতে গেলে দেখা গেলো হিতে বিপরীত হতে পারে, আমাদের দেশের জন্য খুব ডিফিকাল্ট হবে। মনে হয় আমাদের একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে যদি ওইভাবে কন্ট্রোল করে করতে পারেন তাহলে ঠিক আছে। অন্যদের যেভাবে চিন্তা ভাবনা ওইভাবে কন্ট্রোল করে করতে পারলে তারা ওকে। করোনা ঝুঁকিতে এরই মধ্যে জুনে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হয়েছে। জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ না হওয়ার পাল্লাই ভারী। অনিশ্চিত পরের মাসে শ্রীলঙ্কা সফর। সব মিলিয়ে এবছরের 8টি টেস্টের জন্য আগামীতে সময় বের করা কঠিন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাতিলের বিপক্ষে ফুটবলাররা। তাদের পরামর্শ, সিঙ্গেল লেগ পদ্ধতিতে বছরের শেষ ভাগে লিগ আয়োজন করা যেতে পারে, তাতে ফুটবলারদের আর্থিক অনিশ্চয়তা কিছুটা হলেও কাটবে। অন্যদিকে সরকারি সহায়তা চায় ক্ষতিতে পড়া ছোট ক্লাবগুলো। প্রিমিয়ার লিগ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে গেল শনিবার ক্লাবগুলোর সাথে ভিডিও কনফারেন্স হয় পেশাদার লিগ কমিটির। এই মৌসুমে আর না খেলার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ ক্লাব, কিন্তু ক্লাবগুলোর সাথে একমত নন ফুটবলাররা। আর্থিক অনিশ্চয়তার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় বছরের শেষ ভাগে হলেও মাঠে ফুটবল গড়ানোর পক্ষে তারা। প্রয়োজনে সিঙ্গেল লেগে আসর সম্পন্ন করার পরামর্শ তাদের। এখন যদি খেলতে পারছি না, প্রবলেম, নাহলে আমরা সিঙ্গেল লিগ খেলি। হ্যাঁ, যেহেতু এখন দিতে আছে, আমরা তাহলে সিঙ্গেল লিগ খেলে দিলি। আর যদি ফরেন প্লেয়ার যদি প্রবলেম হয়, এখন তো ফরেন প্লেয়ার প্রায় ফরেন প্লেয়ার কিন্তু
দেশে আছে, কিন্তু আগামী 1 মাস 2 মাসের ভিতরে যদি দেশের অবস্থা যদি ভালো হয় আর সিঙ্গেল লিগে দিতে পারে। আমি 3-4 মাস যদি ওয়েট করে তাহলে এটা কোনো আমি মনে করি না ল্যান্ডে হবে। এটা আমি মনে করি যে একটু ওয়েট করে এটা লিগটা শেষ করলে ভালো হয়, কারণ এটা আর্থিক ক্ষতি হবে প্লেয়ারই। ফুটবলারদের স্বার্থ বিবেচনার কথা বলছে ক্লাবগুলো, তবে করোনা পরিস্থিতিতে মারাত্মক আর্থিক ক্ষতিতে পড়া ক্লাবগুলো চায় সরকারি সহায়তা। লোকাল প্লেয়ার ও ফরেন প্লেয়ারদেরকে এখন আমরা যদি ছেড়ে দেই, তারা চলে গেল, লোকাল প্লেয়ার থাকলো, তাদেরকে বললাম যে যেহেতু আমাদের এই অবস্থা হয়েছে, তোমাদেরকে সাথে আমরা একটা কন্ট্রাক্টে ছিলাম, আমরা এই কন্ট্রাক্টে আমরা আগামী মৌসুমটাকেও তোমাদের সাথে ইনক্লুড করতে যাচ্ছি, তোমাদেরকে এত অ্যামাউন্ট দেওয়া হবে। ক্লাবগুলো হচ্ছে এভাবে, কারণ আমি তো বলতে পারতেছি না যে আগামী মৌসুমে আমাদের ক্লাবের অবস্থান ফিনান্সিয়ালি এখনই তো ক্রাইসিসের মধ্যে আছে, আগামী সময় কি হবে। ক্লাবগুলোর কথা শুনেছে পেশাদার লীগ কমিটি, এখন সিদ্ধান্ত বাফুফের কার্যনির্বাহী কমিটির হাতে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 25 মের মধ্যে নিজেদের লিগ নিয়ে পরিকল্পনা জানাতে 55 সদস্যকে চিঠি দিয়েছে ইউএফা। মৌসুম পুনরায় শুরুর তারিখ ও কোন ফরম্যাটে খেলা হবে তা জানাতে বলেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মৌসুম বাতিলের সিদ্ধান্ত নিয়ে থাকলে কোন দলগুলো ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেবে তার তালিকাও দিতে বলা হয়েছে। সেক্ষেত্রে প্রথমে মৌসুম বাতিলের কারণ জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। করোনা মহামারীর কারণে মার্চের মাঝামাঝি থেকে বন্ধ আছে ইউরোপিয়ান শীর্ষ লিগগুলো। একই কারণে 1 বছর পিছিয়ে গেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। তবে ঘরোয়া মৌসুম বাতিল না করে লিগ শেষ করার পক্ষে ইউএফা। চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগও শেষ করতে আশাবাদী সংস্থাটি। হোটেল রেস্তোরাঁয় ইফতার ক্রয় বিক্রয়ের সময় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, এতে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এদিকে অনুমতি না থাকলেও রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে, রাস্তা, ফুটপাতে বিক্রি হচ্ছে ইফতার। পুলিশ বলছে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। করোনার ঝুঁকি এড়াতে বন্ধ রাখা হয়েছে দোকানপাট। এরই মধ্যে এসে পড়েছে রমজান মাস। রোজাদারদের সুবিধার্থে সোমবার থেকে ঢাকা মহানগরীর হোটেল রেস্তোরাঁগুলোতে ইফতারি বিক্রির অনুমতি দেয় ডিএমপি। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার ইফতারি বিক্রির শুরুর প্রথম দিনেই রাজধানীর হোটেল রেস্তোরাঁগুলোতে দেখা গেছে নির্দেশনা না মানার প্রবণতা। বেশিরভাগ জায়গাতেই নেই সামাজিক দূরত্বের বালাই। গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ইফতারি কিনেছেন ক্রেতারা। পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ অনেক হোটেল রেস্তোরাঁ। সবাই চিল্লাচিল্লি করে বলতেছে আপনার দূরত্ব বজায় রাখুন, কিন্তু ওনাদের কাস্টমার যারা তারা মানে নিজেরা দূরত্ব বজায় না রেখে কেনাকাটা করতেছে। না গ্যাসাঘেঁষি করে না, গ্যাসাঘেঁষি করে না, সবাই মানে সব যে চিহ্ন দিছে চিহ্নের মধ্যে দাঁড়ায় থাকে। কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় ঘটছে, তো আমরা ওনাদেরকে বলছি, সজাগ করতেছি যে আপনারা অবশ্যই আমরা যে মার্কিং করে দিয়েছি ওই মার্কিংয়ে দাঁড়িয়ে আপনারা কেনাকাটা করবেন, এই আশাই আমরা করব। ওনারা বলছেন যে ঠিক আছে, ভবিষ্যতে আর ভুল হবে না, আমরা এটা মেনটেন করব। এদিকে অনুমতি না থাকলেও অলিগলিতে ইফতারি বিক্রির অস্থায়ী দোকান বসিয়েছেন অনেকে। ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না এসব জায়গায়। গ্লাস ইউজ করতেছে, এখন ফার্মেসিটা বন্ধ, আমরা কিনতে পারি নাই, তাই পলিথিনটা কাজ করতেছি। নিরাপত্তা, সামাজিক দূরত্ব বজায় রাখতেছি আর কি। নিজেদের পেটে রক্ষা করার জন্য আমাদের এই দোকানপাট নিয়ে বসছি। পুরান ঢাকা ঘনবসতি ওই হিসাবে একটু ছিমছাম দোকান, অনেক দূরের থেকে এসে নেওয়া যায়। এটা একটা জাস্ট সেবামূলক কাজ, এই আর গ্লাস নাই, মাস্ক পকেটে রেখে দিয়েছেন, কেন আসলে এখন ওনাদের কথা খুশি, মাছটা ছিলই, মাছটা এখন ছিলই। তবে পুলিশ বলছে প্রথম দিন অনেকে না বুঝে দোকান বসিয়ে থাকতে পারে। যেসব জায়গায় অবৈধ ইফতারের দোকান বসানো হয়েছে সেগুলো দ্রুতই সরানোর ব্যবস্থা করা হবে। স্থায়ী হোটেল রেস্তোরাঁগুলোকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তারা বিক্রয় করবে। এছাড়া যদি এরকম ভাসমান বা ভ্রাম্যমান যদি থেকে থাকে, সে বিষয়গুলো আমাদের নজরে আসলে অবশ্যই সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ইফতার বিক্রিতে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত হয় সেজন্য হোটেল রেস্তোরাঁগুলোতে মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছে ডিএমপি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনার জন্য চীনের কাছে ক্ষতিপূরণ চাইতে পারে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন তদন্ত চালাচ্ছে বলেও জানান তিনি।
ট্রাম্প আরও বলেন, এই মহামারীর জন্য চীনকে দায়ী করার বেশ কিছু কারণ আছে। চীনের প্রতি অসন্তুষ্ট বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ভাইরাসের উৎসেই এই করোনা ধ্বংস করা যেত বলে মনে করেন ট্রাম্প। তিনি বলেন, শুরুতে এটা দ্রুত থামাতে পারলে সারা বিশ্বে ভাইরাসটি ছড়াতো না। সম্প্রতি জার্মানির এক দৈনিকে তাদের সম্পাদকীয়তে কোভিড-19-এর কারণে জার্মানির যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা পূরণে চীনকে $165 বিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানায়। এ বিষয়ে ট্রাম্প বলেন, জার্মানি যত টাকার কথা বলছে, যুক্তরাষ্ট্র তার থেকে অনেক বেশি ক্ষতিপূরণ চাইবে। এই ক্ষতিপূরণের পরিমাণ এখনও নির্ধারণ না করা হলেও তা অবশ্যই অনেক বড় হবে। এবার করোনা উপসর্গের তালিকায় নতুন 6টি লক্ষণ যুক্ত করল যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC। মার্কিন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরে ভাইরাস প্রবেশের 2 থেকে 14 দিনের মধ্যে দেখা দিতে পারে এইসব উপসর্গ। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, ক্লান্তির মতো কিছু লক্ষণকে করোনা ভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণ হিসেবে এতদিন ধরা হতো। এখন নতুন যেসব লক্ষণের কথা CDC জানিয়েছে সেগুলো হলো শরীর ঠান্ডা হয়ে যাওয়া, বারবার কাঁপুনি, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, স্বাদ বা ঘ্রাণ শক্তি হারানো এবং গলা ব্যথা। আগে CDCর এবং WHOর ওয়েবসাইটেই উল্লেখ করা লক্ষণগুলো ছিল জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। উল্লেখ করা এই লক্ষণগুলি সব নয় জানিয়েছে সংস্থাটি। তীব্র এবং উদ্বিগ্ন হওয়ার মতো অন্যান্য লক্ষণ দেখা গেলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে CDC। চলে গেলেন দেশের অগ্রগণ্য প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। দেশের প্রায় সব মেগা প্রকল্পের পুরো ভাগে ছিলেন তিনি। ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদক সহ দেশ বিদেশের নানা সম্মাননা। বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি। দেখে যাওয়া হলো না স্বপ্নের পদ্মা সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ চলমান নানা উন্নয়ন প্রকল্পের নেতৃত্বেও ছিলেন তিনি। ছিলেন দেশের প্রথম মেগা প্রকল্প বঙ্গবন্ধু সেতু নির্মাণে 5 সদস্যের আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান। 1993 সালে যাদের হাতে ইমারত বিধি তৈরি হয় তাদেরও একজন জামিলুর রেজা চৌধুরী। বাংলাদেশে যত গুরুত্বপূর্ণ প্রযুক্তি খোলা, সেটা যমুনা সেতু হোক, পদ্মা সেতু হোক, কিংবা কর্ণফুলী টানেল হোক, সেখানে তিনি নেতৃত্ব দিয়েছেন। 1943 সালের 15 নভেম্বর সিলেট শহরে প্রকৌশলী আবিদ রেজা চৌধুরী ও হায়াতুন্নেসা চৌধুরীর পরিবারে জন্ম তার। 1963 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। 1964 সালে উচ্চশিক্ষার জন্য যান যুক্তরাজ্যে। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্স স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন। 1968 সালে সেখানেই PhD। পরে দেশে ফিরে আবার বুয়েটে শিক্ষকতার শুরু। 1982 থেকে 92 পর্যন্ত ছিলেন বুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক। পরে এ সেন্টারই পরিণত হয় ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে। বুয়েট থেকে অবসরে যাওয়ার পর 2001 সালে দায়িত্ব নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। 2020-এর পর উপাচার্যের দায়িত্ব নেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের। 1999 সালে তথ্য প্রযুক্তি নীতিমালা তৈরি কমিটির আহ্বায়ক ছিলেন জামিলুর রেজা চৌধুরী। 2001 সালে সদস্য ছিলেন প্রধানমন্ত্রীর আইটি টাস্কফোর্সের। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দেখভাল করেন এই পুরকৌশলবিদ। বহুতল ভবন নির্মাণ, স্বল্প খরচে আবাসন, ভূমিকম্প সহনীয় ভবন নকশা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে ইমারত রক্ষা, তথ্য প্রযুক্তি এবং প্রকৌশল নীতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় 70টি গবেষণা প্রবন্ধ রয়েছে তার। বাংলাদেশের যে প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও স্যারের সাথে আমার একসাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। একজন প্রকৌশলী হিসেবে স্যারের যেই অবদান, সেই অবদান বাংলাদেশ চিরদিন স্মরণ করবে এবং স্যারের যেই চলে যাওয়া, সেটি আমাদের প্রকৌশলী সমাজের জন্য একটি অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেল। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য 2017 সালে পান 21 পদক। 2018 সালে হন জাতীয় অধ্যাপক। সে বছরই তাকে অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইজ উইথ নেক রিবন খেতাবে ভূষিত করে জাপান। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া একমাত্র বাংলাদেশী তিনি। অনিমেষ কর,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রদ্ধার ভালোবাসা রইল। শেষ করছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।